টপিক বি, নৈতিক তত্ত্বসমূহ উইদিন ব্র্যাকেট থিওরিজ অফ এথিক্স, পৃষ্ঠা 246। বিষয় সংক্ষেপ। পরস্পর বিরোধী দ্বিবিধ মতবাদে নৈতিক মতবাদ। নৈতিকতার পরিপ্রেক্ষিতে নীতিবিজ্ঞানে বিভিন্ন রকমের নৈতিক মতবাদ উঠে এসেছে। এই সমস্ত মতবাদের একটি হলো ফলমুখী বা উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ। উইদিন ব্র্যাকেট ডিওন্টোলজিক্যাল থিওরি, এবং অপরটি হলো কর্তব্যমুখী নৈতিক মতবাদ উইদিন ব্র্যাকেট টেলিওলজিক্যাল থিওরি। নীতিবিজ্ঞানের ক্ষেত্রে এই দুটি মতবাদকে সাধারণত পরস্পর বিরোধী স্বভাব রূপে উল্লেখ করা হয়। ফলমুখী বা উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে উদ্দেশ্যমুখী মতবাদ। ফলমুখী নৈতিক মতবাদ অনুসারে উল্লেখ করা হয় যে মানুষের ইচ্ছাধীন তথা ঐচ্ছিক কর্মের পেছনে যে কর্মনীতি থাকে তার ফল বা উদ্দেশ্য যদি ভালো হয় তবে ওই কর্ম বা কর্মনীতিকে নৈতিক রূপে গণ্য করা হয়। অর্থাৎ বলা যায় যে কর্ম বা কর্মনীতির ফল বা উদ্দেশ্যের ভালোত্বের উপরই সামাজিক মানুষের কর্মের ভালোত্ব নির্ভর করে। এক্ষেত্রে তাই কোনো নৈতিক নিয়মের বিচার করা হয় না, বিচার করা হয় কেবল কর্মের ফল বা উদ্দেশ্যের উপর। উদ্দেশ্যমুখী বা ফলমুখী নৈতিক মতবাদে কোনো কর্মকে ভালো বলা যায় যদি এবং কেবল যদি তা অকল্যাণ অপেক্ষা কল্যাণের ফল বা পরিমাণকে বেশি করে সূচিত করে। উদ্দেশ্যবাদীরা তাই দাবি করেন যে সেই কাজই আমাদের করা উচিত যা ফলাফলে বা পরিণামে ভালো কিছুকে নির্দেশ করে। অর্থাৎ বলা যায় যে আমাদের একমাত্র সেই কাজই করণীয় যা অকল্যাণ অপেক্ষা কল্যাণের বিষয়টিকে বেশি করে সূচিত করে। কর্মের স্বতন্ত্র মূল্যের ভিত্তিতে কর্তব্যবাদ। ফলমুখী তথা উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদের বিপরীতে উঠে এসেছে কর্তব্যবাদ ব্র্যাকেটে ডিওন্টোলজিক্যাল থিওরি। এই কর্তব্যবাদ অনুযায়ী দাবি করা হয় যে কর্ম বা কর্মনীতির মূল্য হলো সত। অর্থাৎ বলা যায় যে কর্তব্যবাদ অনুসারে কোনো কর্ম বা তার নীতিতে সতভাবে মূল্যায়ন বলা হয়। কর্তব্যবাদ অনুসারে তাই দাবি করা হয় যে কোনো কর্ম বা নীতিকে যথোচিত বা ঠিক বলা যায় যদি এবং কেবল যদি ওই কর্ম বা কর্মনীতিটি সতভাবে মূল্যবান হয়। এখানে কর্ম বা কর্মনীতির পরত মূল্যকে অস্বীকার করা হয়েছে। কর্তব্যবাদীরা তাই উদ্দেশ্যবাদীদের মতবাদকে উপেক্ষা করেছেন এবং তাদের নিজস্ব মতবাদ প্রচার করেছেন।
দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। মার্কস 6। 1 প্রশ্ন, ফলমুখী বা উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদের বিষয়টিকে সংক্ষেপে উল্লেখ করো। উত্তর, ফলমুখী বা উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ। আধুনিক নীতিবিদরা নৈতিকতার ক্ষেত্রে দুটি বিকল্প নীতিতত্ত্বের উল্লেখ করেছেন। এই দুটি নীতিতত্ত্বের একটি হল উদ্দেশ্যমুখী বা ফলমুখী নৈতিক নিয়ম, টেলিওলজিক্যাল থিওরি, এবং অপরটি হল কর্তব্যমুখী নৈতিক নিয়ম, ব্র্যাকেটে ডিওন্টোলজিক্যাল থিওরি। Pronounce DEONTO LOGI logical The word deontological is pronounced as deontologicul, UK, or deontologicul, US. The word deontology, which is related to deontological, is pronounced deontology. ঠিক আছে। এই দুটি নীতিতত্ত্বের একটি হল উদ্দেশ্যমুখী বা ফলমুখী নৈতিক নিয়ম, টেলিওলজিক্যাল থিওরি, এবং অপরটি হল কর্তব্যমুখী নৈতিক নিয়ম, ডিওন্টোলজিক্যাল থিওরি। এই দুটি নৈতিক নিয়ম পারস্পরিকভাবে বিরুদ্ধ স্বভাব সম্পন্ন। স্বাভাবিকভাবে তাই উল্লেখ করা যায় যে এই দুটি নৈতিক নিয়মের ওপর নির্ভর করে উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ এবং কর্তব্যমুখী নৈতিক মতবাদের যে উদ্ভব হয়েছে সেগুলিও পারস্পরিকভাবে বিরুদ্ধ ধর্মীরূপে গণ্য। উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ অনুসারে দাবি করা হয় যে মানুষের ঐচ্ছিক কর্মের পিছনে যে কর্মনীতি উপস্থিত থাকে তার ফল বা উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে ওই কর্ম বা কর্মনীতিকে নৈতিক রূপে গণ্য করা হয়। অর্থাৎ বলা যায় যে কর্ম বা কর্মনীতির ফল বা উদ্দেশ্যের ভালোর ওপরই কর্ম বা কর্মনীতির ভালোত্ব নির্ভরশীল। এরূপ মতবাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই উল্লেখ করা যায় যে এক্ষেত্রে কোনো কর্ম বা কর্মনীতি নিজস্ব বা স্বকীয় কোনো মূল্য নেই। এক্ষেত্রে কর্ম বা কর্মনীতির মূল্যটি হল পরকীয়, কারণ কর্ম বা কর্মনীতির মূল্য নির্ভর করে তার ফল বা পরিণামের মূল্যের ওপর। সে কারণেই বলা যায় যে এই উদ্দেশ্যমুখী বা ফলমুখী নৈতিক মতবাদ কোনো কর্ম বা
কর্মনীতিকে ভালো বলা যায় যদি এবং কেবল যদি তা অকল্যাণ অপেক্ষা কল্যাণের দল বা পরিমাণকে বেশি করে সূচিত করে। অপরদিকে বলা যায় যে কর্ম বা কর্মনীতির ফল বা পরিণাম যদি কল্যাণ অপেক্ষা অকল্যাণকে বেশি করে সূচিত করে তবে তা মন্দ রূপে গণ্য হয়। স্বাভাবিকভাবেই তাই বলা যায় যে ফল বা পরিণতির পরিপ্রেক্ষিতেই কোনো কর্ম বা কর্মনীতিকে ভালো অথবা মন্দ রূপে গণ্য করা হয়। কোনো কর্ম বা কর্মনীতি তাই কখনোই নিজ গুণে সৎ বা ভালো নয়। উদ্দেশ্যবাদীরা তাই দাবি করেন যে সেই কাজই আমাদের করা উচিত যা ফলাফল বা পরিণামে ভালো কিছুকে নির্দেশ করতে পারে। সে কারণেই উদ্দেশ্যবাদীরা দাবি করেন যে আমাদের শুধু সেই কাজই করা উচিত অথবা সেই কর্মনীতিকেই অনুসরণ করা উচিত যা অকল্যাণ বা অহিত থেকে বেশি কল্যাণ বা হিত উৎপাদন করতে পারে। দ্বিবিধ তত্ত্বে উদ্দেশ্যমুখী মতবাদ। কল্যাণ বা হিত সাধনের ক্ষেত্রে অত্যন্ত সঙ্গতভাবেই একটি প্রশ্ন উঠে আসে এবং তা হল আমাদের কার হিত সাধন তথা মঙ্গল সাধন করা উচিত। এরূপ প্রশ্নের উত্তর প্রসঙ্গে উদ্দেশ্য তথা ফলবাদীরা কখনোই ঐক্যমত পোষণ করেন না। এদের মধ্যে তাই এ বিষয়ে মতভেদ দেখা যায়। এরূপ নৈতিক প্রশ্নের পরিপ্রেক্ষিতেই মোটামুটিভাবে দুটি মতবাদ উঠে এসেছে। এই দুটি মতবাদের একটি হল নৈতিক আত্মবাদ, এথিক্যাল ইগোইজম, এবং অপরটি হল পরসুখবাদ বা সর্বসুখবাদ তথা উপযোগবাদ। উপযোগবাদ within bracket utilitarianism। নিজের সুখে নৈতিক আত্মবাদ। নৈতিক আত্মবাদ অনুসারে দাবি করা হয় যে আমাদের প্রত্যেকেরই নিজের সুখকেই সর্বাধিকভাবে উৎপন্ন ও কামনা করা উচিত। অর্থাৎ বলা যায় যে আমাদের নিজের হিতসাধনই হলো একমাত্র কাম্য, অপরের হিতসাধন নয়। সে কারণেই এরূপ মতবাদে দাবি করা হয় যে আমাদের সেই কর্ম বা কর্মনীতিকেই যথোচিত বা ভালো বলা যাবে যদি এবং কেবল যদি তা কর্মকর্তার অকল্যাণ অপেক্ষা বেশি হিতসাধনে সমর্থ হয়, আর তা অনুচিত বা মন্দ রূপে গণ্য হবে যদি কর্মকর্তার হিত বা মঙ্গল অপেক্ষা বেশি অহিত বা অকল্যাণ সাধনে সমর্থ হয়। আত্মসুখবাদের সমর্থক রূপে উল্লেখ করা যায় প্রাচীন গ্রিসের এপিকিউরিয়াস, অ্যারিস্টিপাস, প্রখ্যাত সমাজতান্ত্রিক টমাস হবস এবং অস্তিত্ববাদী দার্শনিক নিটসে প্রমুখের নাম। এরা সকলেই মনে করেন যে মানুষের নিজের মঙ্গল তথা হিত সাধনের চিন্তা করা উচিত। পৃষ্ঠা 247। অপরের সুখে পরসুখবাদ বা উপযোগবাদ। পরসুখবাদ তথা উপযোগবাদ অনুসারে দাবি করা হয় যে ব্যক্তির নিজের সুখ কামনা না করে অপর সকল ব্যক্তিদেরই সুখ বা মঙ্গল কামনা করা উচিত। সকল ব্যক্তি বা মানুষের হিত তথা মঙ্গল সাধনের ওপর গুরুত্ব দেওয়া হয় বলে এরূপ মতবাদকে বলা হয় সর্বসুখবাদ বা পরসুখবাদ within bracket altruistic hedonism। এরূপ মতবাদটিকেই মিল ও বেনথামের ভাষায় উল্লেখ করা হয় উপযোগবাদ, ইউটিলিটেরিয়ানিজম এই রূপে।
এরূপ মতবাদে দাবি করা হয় যে উপযোগিতার ইউটিলিটি নিরিখেই কোনো কর্মকে অথবা কর্মনীতিকে নৈতিক রূপে অথবা অনৈতিক রূপে গণ্য করা হয়। অর্থাৎ বলা হয় যে কোনো কর্ম বা কর্মনীতি যথোচিত বা ঠিক রূপে গণ্য হয় একমাত্র তখনই যদি এবং কেবল যদি তা সর্বসাধারণের অকল্যাণ অপেক্ষা বেশি কল্যাণ তথা হিত সাধনে সমর্থ হয়। এরূপ মতবাদে তাই সামগ্রিক হিত বা কল্যাণের ওপরই সর্বশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিপরীতভাবে তাই বলা যায় যে কোনো কর্ম বা কর্মনীতি সামগ্রিকভাবে সর্বসাধারণের হিত সাধনে ব্যর্থ হয় এবং বেশি করে অকল্যাণ আনয়ন করে তবে সেই কর্মকে বলা হয় অনুচিত কর্ম বা মন্দ কর্ম। উপযোগবাদের মুখ্য প্রচারক ও সমর্থক রূপে উল্লেখ করা যায় সুখবাদী, মিল ও বেন্থামের নাম। মিল এবং বেন্থাম ছাড়াও উপযোগবাদের আরও দুজন গুরুত্বপূর্ণ সমর্থক হলেন মুর এবং রাস্টল। ফলমুখী নৈতিক মতবাদ রূপে উভয় মতবাদ। ফলমুখী তথা উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ রূপে নৈতিক আত্মবাদের কথা যেমন বলা যায় তেমনি আবার উপযোগবাদের কথাও বলা যায়। এই দুটি মতবাদই ফলমুখী তথা উদ্দেশ্যমুখী রূপে গণ্য হলেও এ দুটি মতবাদ কিন্তু চরিত্রগতভাবে দুটি প্রান্তে অবস্থান করে। কারণ আত্মসুখবাদ নিজের সুখের কথা বললেও উপযোগবাদ অপর সকলের সুখের কথাই ব্যক্ত করে। অনেক নীতিবিজ্ঞানী তাই এই দুটি প্রান্তীয় মতবাদের মধ্যবর্তী স্তরে এক ধরনের ফলমুখী নৈতিক মতবাদের উল্লেখ করেছেন। এই মধ্যস্তরীয় মতবাদ অনুসারে দাবি করা হয় যে ব্যক্তির নিজের হিত নয় অথবা অপর সকলের হিত নয়, ব্যক্তির কামনা করা উচিত তার পরিবারের, দলের অথবা জাতির হিত। এইরূপ নীতির পরিপ্রেক্ষিতে তাই দাবি করা যায় যে একমাত্র সেই কর্ম বা কর্মনীতিকেই যথোচিত বা ভালো বলা যায় যদি এবং কেবল যদি তা কোনো পরিবারের বা দলের অথবা কোনো জাতির অমঙ্গল অপেক্ষা অধিক মঙ্গল সাধনে সমর্থ হয়। যদি তা সমর্থ না হয় তবে তা অনুচিত বা মন্দ বলে বিবেচিত হয়। মিল এবং বেন্থামকে অনেক ক্ষেত্রেই এরূপ মতবাদের সমর্থক রূপে পাশ করা হয়, সমর্থক রূপে গণ্য করা হয়। প্রশ্ন 2, নৈতিক মতবাদ রূপে কর্তব্যবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর: নৈতিক মতবাদ রূপে কর্তব্যবাদ ফলমুখী তথা উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদের একটি বিপরীত মতবাদ রূপে উঠে এসেছে কর্তব্যমুখী নৈতিক মতবাদ তথা কর্তব্যবাদ। ডিওন্টোলজি। ফলমুখী নৈতিক মতবাদে উল্লেখ করা হয়েছে যে কর্ম বা কর্মনীতির নিজস্ব কোনো মূল্য নেই, তা হলো পরত। স্বাভাবিকভাবেই তাই উল্লেখ করা যায় যে এর বিপরীত মতবাদ রূপে কর্তব্যবাদ অনুযায়ী দাবি করা হয় যে কর্ম বা কর্মনীতির মূল্য হলো সত। অর্থাৎ বলা যায় যে কর্তব্যবাদ অনুসারে কর্ম বা তার নীতিকে সতভাবে মূল্যবান বলা হয়। কর্তব্যবাদ অনুসারে তাই দাবি করা হয় যে কোনো কর্ম বা কর্মনীতিকে যথোচিত বা ঠিক বলা যায় যদি এবং কেবল যদি ওই কর্ম বা কর্মনীতিটি স্বতন্ত্রভাবে মূল্যবান হয়। এরূপ মতবাদে তাই কর্ম বা কর্মনীতিতে তার সত বা নিজস্ব মূল্যের জন্যই যথার্থরূপে গণ্য করা হয়। এরূপ কর্ম
বা কর্মনীতির কোনো পরত মূল্য নেই। কর্তব্যবাদীরা তাই দাবি করেন যে উদ্দেশ্যবাদীদের অভিমতটি কখনোই গ্রহণীয় হতে পারে না। তারা তাই উদ্দেশ্যবাদীদের দাবিকে অস্বীকার করেছেন এবং বলেছেন যে ব্যক্তি বা সমাজের জন্য অকল্যাণের তুলনায় বেশি কল্যাণ সাধন বা হিত উৎপাদন কখনোই নৈতিক আদর্শরূপে গণ্য হতে পারে না। অর্থাৎ এরূপ বিষয়টি কখনোই নৈতিকতা নির্ধারক মানদণ্ডরূপে গণ্য হতে পারে না। কর্তব্যবাদের অর্থগত বিশ্লেষণ। কর্তব্যবাদের ইংরেজি প্রতিশব্দ হল ডিওন্টোলজি এবং এই শব্দটি গ্রিক ডিয়ন শব্দটি থেকে উদ্ধৃত হয়েছে। এই ডিয়ন শব্দটির অর্থ হল কর্তব্য। স্বাভাবিকভাবেই বলা যায় যে ডিওন্টোলজি শব্দটির অর্থ হল কর্তব্যমুখী বা কর্তব্য নির্ভর মতবাদ। কর্তব্যবাদ অনুসারে তাই দাবি করা যায় যে কর্তব্যের যেহেতু একটা নিজস্ব মূল্য বা শতমূল্য আছে, যেহেতু তা শতভাবেই ভালো অথবা যথোচিত রূপে গণ্য হতে পারে, এর জন্য কোনো কর্ম বা ধর্মনীতির ফলের ওপর নির্ভর করতে হয় না। কর্তব্যবাদীরা তাই দাবি করেন যে এমন কিছু কর্ম বা কর্মনীতির সাক্ষাৎ পাওয়া যায় যেগুলি যথোচিত বা ঠিক রূপে গণ্য, অথচ সেগুলি অমঙ্গল অপেক্ষা বেশি মঙ্গলের উৎপাদন করে না। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে প্রতিশ্রুতি দিয়ে তাকে রক্ষা করার বিষয়। প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতিকে রক্ষা করতে গিয়ে যদি সমাজের অকল্যাণ অপেক্ষা বেশি কল্যাণ সাধন নাও হয়, তথাপি বলা সঙ্গত যে এইরূপ কর্মটি তার স্বকীয় বৈশিষ্ট্যের জন্যই যথোচিত রূপে গণ্য। অর্থাৎ বলা যায় যে সৎকর্ম বা সৎকর্মনীতি স্বতঃভাবেই সৎ বা ভালো রূপে গণ্য। এরূপ বিষয়টির প্রতিপাদনের জন্য কোনো ফলাফলের উপর নির্ভর করতে হয় না। কর্তব্যের জন্য কর্তব্য সাধনে সৎকর্ম। আবার বলা যায় যে কর্ম বা কর্মনীতির সততা যদি তার উদ্দেশ্য বা ফলাফলের ওপর নির্ভরশীল হয়, তাহলে অনেক সময় অনুচিত কর্ম বা কর্মনীতিকেও উচিত বা ন্যায়সম্মত রূপে গণ্য করতে হয়। যেমন লুণ্ঠন করা অর্থের সাহায্যে দরিদ্র মানুষের সেবা করাকেও ন্যায়সম্মত বা যথোচিত রূপে গণ্য করতে হয়, কিন্তু তা কখনোই সম্ভব নয়। সে কারণেই বলা যায় যে সৎকর্ম বা কর্মনীতিতে নিজ গুণেই সৎ হতে হয়। আর সে কারণেই কর্তব্যবাদীরা কর্তব্যের জন্য কর্তব্য সাধনকেই সৎকর্ম বা সৎকর্মনীতি রূপে উল্লেখ করেছেন। দ্বিবিধ রূপে কর্তব্যবাদ। নীতিবিজ্ঞানী ফ্র্যাঙ্কেনা তার এথিকা নামক গ্রন্থে কর্তব্যের দুটি রূপের উল্লেখ করেছেন। কর্তব্যবাদের এই দুটি রূপের একটি হল এক কর্ম কর্তব্যবাদ (অ্যাক্ট ডিওন্টোলজিক্যাল থিওরি) এবং অপরটি হল 2 নিয়ম বা নীতি কর্তব্যবাদ (রুল ডিওন্টোলজিক্যাল থিওরি). কর্ম কর্তব্যবাদ অনুসারে দাবি করা হয় যে সার্বিক নৈতিক নিয়ম বলে প্রকৃতপক্ষে কিছু নেই, আবার যদি তা থাকেও তার কোনো প্রয়োগই দেখা যায় না। নৈতিকতার ক্ষেত্রে তাই বিশেষ বিশেষ পরিস্থিতি অনুসারে আমাদের কর্মের নৈতিক বিচার করতে হয়। এরই পরিপ্রেক্ষিতে আমাদের চিন্তা করতে হয় যে এই পরিস্থিতিতে আমাদের ঠিক কী করা উচিত।
কর্মকর্তব্যবাদ তাই পরিস্থিতিমূলক নৈতিকতার সিচুয়েশন এথিক্স বিষয়টিকে উন্মোচিত করে। অপরদিকে নিয়ম বা নীতি কর্তব্যবাদ অনুসারে দাবি করা যায় যে নৈতিক নিয়মগুলি হল সর্বজনীন এবং তা সমস্ত ক্ষেত্রে একই সার্বিক নৈতিক নিয়মকে অনুসরণ করে। পৃষ্ঠা 248। প্রশ্ন 3, কর্ম কর্তব্যবাদ কি? এর বিভিন্ন রূপ উল্লেখ করো। উত্তর, কর্ম কর্তব্যবাদ। কর্ম কর্তব্যবাদ অনুসারে দাবি করা হয় যে কোনো বিশেষ পরিস্থিতির বিচারেই আমাদের ঠিক করতে হয় যে কোনো কর্ম বা কর্মনীতি যথার্থ কি যথার্থ নয়। এক্ষেত্রে তাই কোনো সার্বিক কর্মনীতিকে অনুসরণ করা হয় না। এরূপ মতবাদের সমর্থক রূপে উল্লেখ করা যায় যে E.F. ক্যারিট, H.A. পিচার্ড এবং জে বাটলার প্রমুখের নাম। এরা সকলেই দাবি করেন যে সার্বিক কোনো নীতি বা নিয়ম নয়, পরিস্থিতির বিচারই হলো কর্মে যথার্থতা বিচারে প্রকৃত মানদণ্ড। কর্ম কর্তব্যবাদকে আবার দুভাগে ভাগ করা যায়। 1. চরমপন্থী কর্ম কর্তব্যবাদ (extreme form of deontology theory) এবং 2. নরমপন্থী কর্ম কর্তব্যবাদ (moderate form of deontology theory). কর্ম কর্তব্যবাদের বিভিন্ন রূপ। চরমপন্থী কর্ম কর্তব্যবাদ। চরমপন্থী কর্ম কর্তব্যবাদ অনুসারে শুধু পরিস্থিতির বিচারের ওপরই কর্মে যথার্থতা নির্ণয়ের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। পরিস্থিতির বিচার ছাড়া আর অন্য কোনো বিচার্য বিষয়কেই এখানে গ্রহণ করা হয়নি। চরমপন্থী কর্ম কর্তব্যবাদ তাই পরিপূর্ণভাবে কর্মনীতিকে উপেক্ষা করেছে। চরমপন্থী কর্ম কর্তব্যবাদ অনুসারে তাই আমাদের সবসময়ই চিন্তা করতে হয় যে এই পরিস্থিতিতে আমাদের ঠিক কী করা উচিত। অর্থাৎ বলা যায় যে পরিস্থিতির তাৎক্ষণিক বিচারে আমাদের কর্মপন্থা ঠিক করে নিতে হয়। এক্ষেত্রে কর্মনীতির কোনো প্রয়োজনীয়তাই নেই। কর্তব্যবাদের এরূপ রূপটিতে উল্লেখ করা হয়েছে যে সার্বিক কর্মনীতি বলতে কোনো কিছুই প্রকৃতপক্ষে নেই, আর যদি তা থাকেও তার প্রয়োগ একেবারেই অসম্ভব। এরূপ মতবাদীরা তাই দাবি করেন যে উচিতার্থক নৈতিক বচনগুলি সবসময়ই বিশেষ বিশেষ ঘটনার ক্ষেত্রেই প্রযোজ্য, কোনো সার্বিক ঘটনার ক্ষেত্রে নয়। সুতরাং উচিতার্থক বচনগুলি হল বিশেষ বচন। এই সময় বিশেষ বচন সবসময় এক একটি বিশেষ পরিস্থিতিকে সূচিত করে। কোনো সার্বিক পরিস্থিতিকে নয়। বিশেষ পরিস্থিতিতে বচনগুলি তাই এক প্রকার অনুজ্ঞা বা আদেশ রূপে উপস্থাপিত হয়, যেমন তুমি এটি করো অথবা তুমি এটি করো না। চরম কর্তব্যবাদীরা তাই বলেন প্রতিজ্ঞা রক্ষা করা উচিত অথবা প্রাপ্য ফিরিয়ে দেওয়া উচিত। এরূপ কোনো সার্বিক নিয়ম বা নীতি নেই যা সকলেই মানতে বাধ্য, আর থাকলেও এই ধরনের নীতিগুলি একেবারেই অচল এবং এগুলির কোনো বাস্তব প্রয়োগও নেই। সে কারণেই বলা যায় যে পরিস্থিতি অনুসারে বিচার করে বলতে হয় এই পরিস্থিতিতে তোমার প্রতিজ্ঞা রক্ষা করা উচিত বা উচিত নয়, অথবা এই পরিস্থিতিতে তোমার প্রাপ্য ফিরিয়ে দেওয়া উচিত বা উচিত নয় ইত্যাদি। কর্ম কর্তব্যবাদী বাটলার তাই সঙ্গতভাবেই উল্লেখ করেছেন যে কোনো সৎ ব্যক্তি কর্ম সম্পাদন করার পূর্বে
সার্বিক কোনো নিয়ম বা নীতিকে অনুসরণ না করে শুধু নিজেকেই প্রশ্ন করে যে এই বিশেষ পরিস্থিতিতে সে যা করতে চলেছে তা এই পরিস্থিতির অনুযায়ী ঠিক কি ঠিক নয়। নরমপন্থী কর্ম কর্তব্যবাদ। নরমপন্থী কর্ম কর্তব্যবাদ অনুসারেও দাবি করা হয় যে ঘটনার পরিস্থিতি বিচার করেই কোনো কাজ করা উচিত কি উচিত নয় তা নির্ধারণ করা হয়। এর পিছনে কোনো সার্বিক নৈতিক নিয়ম নেই। অবশ্য একথা ঠিক যে নরমপন্থী কর্তব্যবাদীরা উচিতার্থক সার্বিক নৈতিক নিয়মের সম্ভাবনাকে অস্বীকার করেননি। তারা আরও বলেছেন যে বিশেষ বিশেষ পরিস্থিতির বিচার করে আমাদের মধ্যে ঔচিত্য সংক্রান্ত এক প্রকার বোধ জন্মায়। এরূপ নৈতিক বোধের ওপর ভিত্তি করে একটি সার্বিক নৈতিক নিয়ম গঠন করা হলেও হতে পারে। এরূপ সার্বিক নিয়মের সম্ভাবনাকে তাই তারা স্বীকার করে নিয়েছেন। অবশ্য এই ধরনের নিয়মগুলিকে তারা কখনোই মুখ্য হিসেবে গ্রহণ করেননি। এগুলিকে তারা গৌণ বিষয়রূপেই উল্লেখ করেছেন। তাদের মতে একমাত্র বিশেষ বিশেষ পরিস্থিতির বিচারই মুখ্যরূপে গণ্য এবং এগুলিকেই অনুসরণ করে কোনো কর্ম বা কর্মনীতির নৈতিক বিচার করা হয়। সংক্ষেপে তাই বলা যায় যে নরমপন্থী কর্তব্যবাদ পুরোপুরিভাবেই পরিস্থিতি নির্ভর হলেও তা সার্বিক নিয়মের সম্ভাবনাকে একেবারেই স্বীকার করেননি। তারা যা বলতে চান তা হলো বিশেষ বিশেষ পরিস্থিতির বিচার করে সার্বিক কর্মনীতি গঠন করা হলেও হতে পারে। প্রশ্ন 4। কর্ম কর্তব্যবাদের গ্রহণযোগ্যতা আলোচনা করো, অথবা কর্ম কর্তব্যবাদের সমালোচনাগুলি উল্লেখ করো। উত্তর: কর্ম কর্তব্যবাদের গ্রহণযোগ্যতা। নৈতিকতার ক্ষেত্রে কর্ম কর্তব্যবাদ কখনোই একটি সন্তোষজনক মতবাদ রূপে গ্রাহ্য হতে পারে না, কারণ অধ্যাপক ফ্রাঙ্কেনা তার এথিক্স গ্রন্থে কর্ম কর্তব্যবাদের বিরুদ্ধে যে সমালোচনাগুলি উল্লেখ করেছেন তা হল: 1. পরিস্থিতি ভিন্ন হলেও সম্পূর্ণভাবে নতুন কিছু নয়। কর্ম কর্তব্যবাদীরা শুধু পরিস্থিতির বিচারের ওপরই সবিশেষ গুরুত্ব দিয়েছেন। তারা এও বলেছেন যে প্রত্যেকটি পরিস্থিতি হলো নতুন নতুন এবং ভিন্ন ভিন্ন। সুতরাং নিত্য নতুন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমাদের ঠিক কী করণীয় তা উদ্ভূত পরিস্থিতিই স্থির করে দেয়। কিন্তু বলা যায় যে কর্ম কর্তব্যবাদীদের এরূপ যুক্তিটি কখনোই যথার্থ নয়, কারণ একথা ঠিক যে প্রত্যেকটি পরিস্থিতি ভিন্ন ভিন্ন ধরনের এবং অবশ্যই তা নতুনত্বের পরিচায়ক। কিন্তু তার সঙ্গে একথাও ঠিক যে পরিস্থিতিগুলির নৈতিক বিচারের ক্ষেত্রে কিছু কিছু মিলও দেখা যায়। সুতরাং দাবি করা সঙ্গত যে কোনো পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বতন্ত্র বা বিভিন্ন ও সম্পূর্ণ নতুন হতে পারে না। সুতরাং বলা যায় যে কর্ম কর্তব্যবাদীদের দাবিকে সমর্থন করা সঙ্গত নয়। 2. সংজ্ঞাবৃত্তির অস্বীকৃতি। সংজ্ঞাবাদীদের সংজ্ঞা
সত্যবাদীদের সংজ্ঞা ইনটিউশন এর সাহায্যে কর্তব্যবাদীরা আমাদের পরিস্থিতির বিচার করতে চেয়েছেন এবং আমাদের করণীয় কর্তব্য স্থির করতে চেয়েছেন, কিন্তু মনোবৈজ্ঞানিকরা আমাদের এরূপ কোনো বৃত্তির কথা অস্বীকার করেছেন। নৃতাত্ত্বিকরা ওই একই অভিমত পোষণ করেন। তাছাড়া উল্লেখ করা যায় যে সংজ্ঞা বা সাক্ষাৎ প্রতীতি বলে যদি কিছু থেকেই যায়, তাহলে তার দ্বারা করণীয় কর্তব্যের বিষয়টি সকলের ক্ষেত্রেই একই হতো, কিন্তু তা কখনোই হয় না, কারণ কোনো বিষয়ের করণীয় কর্তব্য সম্পর্কে আমাদের মধ্যে পার্থক্য দেখা যায় এবং এরূপ পার্থক্যের বিষয়টিরই সংজ্ঞার বিষয়টিকে অপ্রমাণিত করে। 3. অস্তিত্ববাদীদের অস্তিত্বমূলক সিদ্ধান্তের অগ্রহণযোগ্যতা। কর্তব্যবাদীরা করণীয় কর্তব্য নির্ধারণের ক্ষেত্রে অস্তিত্ববাদীদের যে অস্তিত্বমূলক সিদ্ধান্তের কথা বলেছেন তাও কিন্তু গ্রহণীয় নয়, কারণ পরিস্থিতির পর্যবেক্ষণ শুধু ওই পরিস্থিতি সম্পর্কেই তথ্য প্রদান করতে পারে, কখনোই কোনো কর্মপন্থার নির্দেশ দিতে পারে না। সুতরাং উল্লেখ করা যায় যে অভিবাদীরা যে অস্তিত্ববাদের পরিপ্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত গ্রহণ ও করণীয় কর্তব্যের কথা বলেছেন তা আদৌ গ্রহণযোগ্য নয়। 4. লক্ষ্যের বিভ্রান্তিতে কর্তব্যবাদের অচলতা। কর্তব্যবাদীরা কর্তব্যের ক্ষেত্রে কোনো নৈতিক মানদণ্ডের উল্লেখ করেননি, তারা শুধু পরিস্থিতির ঔচিত্যমূলক বিচার বিশ্লেষণের কথা বলেছেন। পৃষ্ঠা 249। কিন্তু আমাদের কর্তব্যের উদ্দেশ্য বা লক্ষ্য হলো কেবল কর্তব্যেরই নৈতিক বিচার করা, কোনো পরিস্থিতির নৈতিক বিচার করা নয়। সে কারণেই দাবি করা যায় যে কর্তব্যবাদীদের লক্ষ্য বা উদ্দেশ্যটি আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। লক্ষ্যের বিভ্রান্তিতে তাই কর্তব্যবাদীদের মতবাদটি অচল হয়ে পড়ে। 5. নিয়ম ব্যতিরেকে করণীয় কর্তব্যের বিচার অসম্ভব। কর্তব্যবাদীরা নিয়ম ছাড়াই কেবল পরিস্থিতিকে বিচার করেই আমাদের করণীয় কর্তব্য স্থির করতে চেয়েছেন। আবার পরিস্থিতিগুলিকে অহরহ পরিবর্তিত ও নিত্য নূতন রূপে উল্লেখ করেছেন। আর তাই যদি হয়, তাহলে নিত্য নূতন পরিস্থিতিগুলি বিচার কিভাবে সম্ভব? এর কোনো সদুত্তর কর্তব্যবাদীরা দিতে পারেননি। অধ্যাপক হেয়ার তাই বলেন, কোনো নিয়ম ছাড়া নৈতিক শিক্ষা বা নির্দেশ কখনোই সম্ভব নয়। সে কারণেই বলা যায় যে কর্তব্যবাদীদের অভিমতটি কখনোই গ্রহণযোগ্য নয়। 6. সার্বিক পরিস্থিতিমূলক বিশেষ অবধারণ। কর্তব্যবাদীরা যে পরিস্থিতির বিচারের কথা বলেছেন সেগুলিকে তারা বিশেষ বিশেষ অবধারণের সাহায্যে ব্যক্ত করতে চেয়েছেন, অর্থাৎ নৈতিক অবধারণগুলিকে তারা বিশেষ রূপে উল্লেখ করেছেন, কিন্তু উল্লেখ করা
যায় যে নৈতিক অবধারণগুলি কখনোই বিশেষরূপে গণ্য হতে পারে না। নৈতিকতার অর্থ তাই শুধু ব্যক্তি মানুষের মধ্যে সীমিত থাকতে পারে না, তার মধ্যে তাই এক প্রকার সার্বিকতার ভাব প্রচ্ছন্নভাবে থেকেই যায়। কারণ কোনো এক পরিস্থিতিতে যদি বলা হয় যে এটা আমার করা উচিত, তাহলে তা শুধু ওই বিশেষ পরিস্থিতিকেই নৈতিকতার মাধ্যমে ব্যাখ্যা করা হয় না। এর মাধ্যমে এটাই বোঝানো হয় যে অনুরূপ পরিস্থিতিতে আমাদের সকলেরই এটা করা উচিত। সুতরাং বলা যায় যে পরিস্থিতিমূলক অবধারণগুলি কখনোই বিশেষ অবধারণের মর্যাদা পেতে পারে না। তাদের মধ্যে এক প্রকার সার্বিকতার ভাব দেখা যায়। এই সমস্ত কারণেই কর্মকর্তাবাদের বিষয়টিকে গ্রহণ করা যায় না।